ছাড়ো না আমায়। তে ছটফট করে, জাঙ্কুক ছাড়ে না তেকে। বৃষ্টি কি তীক্ষ্ণ, ধারালো অস্ত্রের ন্যায় বুকে লাগে। চিমচিম করে জাঙ্কুকের বক্ষদেশ। তে তাকে কিভাবে এতটা দুর্বল করে দিতে পারে? সে কি বই পেবে নতুন করে পড়ছে? রমণীর রণচণ্ডী রূপ কি তার হৃদয়ে জুড়ে ভালো লাগার দোল দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। জাঙ্কুক তের চুলের বাজে মুখ খুঁজে। তে ঝট করে নিজের মাথা হিলিয়ে দেয়, মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, আই ওয়ান্টেড ডিভোর্স। কখনোই না। জাঙ্কুকে যেমন কথাটা শুনে অবাক হয়েছে, তেমন সোজা সাপটা জবাব দিয়েছে জাঙ্কুক। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, মিথ্যাবাদী এবং একজন খুনির সাথে আমি কখনোই সংসার করব না। করতে হবে, এবং খুব ভালো করে। এতদিন তুমি যাওনি আমাকে ছেড়ে, এখন আমি তোমাকে যেতে দেব না। জাঙ্কুক গম্ভীর স্বরে কথাটা বলল, তবে মাথায় তার অন্য কিছু ঘুরছে। ঠিক কবে থেকে খবরটা পেল? কিভাবে জানতে পারলে এসব? তবে কি এটাও জানি সে বিয়ের দিন কেন তেকে ছেড়ে চলে গিয়েছে সাউথ কোরিয়া? জাঙ্কুক সেসব ভাবনা চিন্তা আপাতত স্থির রেখে আবার বলল, আমি সময় দিয়েছি, তুমি কাজে লাগাতে পারোনি। এখন আমি আমার বউকে কিভাবে রাখবো সেটা আমার ব্যাপার, এবং আমিও কিভাবে নিজেকে রক্ষা করবো সেটাও আমার ব্যাপার। শক্ত কণ্ঠে জবাব দিল তে। জাঙ্কুক বউকে নিজে আরো ঘনিষ্ঠ করে আনল। তর্জনী আঙ্গুল বউয়ের অদর ছুঁয়ে দেয়, সেখানেই আঙ্গুল স্থির করে। তে শক্ত হয়ে বসে থাকে। জাঙ্কুক বউয়ের অদর পানে তাকিয়ে থেকে জানাই, চেষ্টা করে দেখতে পারো। ছাড়ুন। তে বিরক্তিকর স্বরে বলল কথাটা। জাঙ্কুক শান্ত গম্ভীর স্বরে বলল, তুমি ছুটে দেখাও। সকালের কথা ভুলে গিয়েছেন নাকি মনে করে দিব আবার? কঠিন তীক্ষ্ণ চাহানিতে জাঙ্কুকের বক্ষে এই দৃষ্টি এলো বেধারে করে হৃদয়ে আঘাত লাগছে। মাদকতা শুনে জাঙ্কুক বলে উঠল, ভুলিনি, তুমি চাইলে আবার আঘাত করতে পারো। পরপরই বাঁকা হাসলো জাঙ্কুক। তেকে খুব কৌশলে নিজের সাথে জড়িয়ে দেয় আর ফিস ফিস করে বলে, হয় তুমি এখন নিজে থেকে আমার থেকে আলাদা হবে, আর না হয় আমি তোমাকে এই মুহূর্তে কিস করব, এবং সেটার রেসপন্স করবে তুমি। ডিল ইজ ডান? ওকে, ডান। একজন পুরুষের শক্তির কাছে আদৌ কি কোনো নারী পারবে, যেখানে পুরুষটার ওজন এবং উচ্চতা দুটোটাই নারীটার থেকে দ্বিগুণ বেশি? ছোটাছুটি মোস্টামুষ্টি কোনোটাই বের কম করল না। চেষ্টা চুটি রইল না মেয়েটার। জাঙ্কুক মাথা এলিয়ে দিয়ে সিটে চোখ বন্ধ করে কৌতূহল সহিত জিজ্ঞেস করল, তোমার ওজন কত? 42। তে ছোটাছুটি বন্ধ করে জবাব দিল জাঙ্কুককে। জাঙ্কুক সেভাবেই থেকে বলল, আপাতত এতে হবে, কোলে তুলতে সুবিধা হবে, কিন্তু ওজন বাড়াতে হবে তোমাকে সুগন্ধি ফুল। পরে জাঙ্কুক সোজা হয়ে বসে। জাঙ্কুক তের দিকে তাকাতেই তে আচমকা এক হাত ছুটিয়ে নিজের গলার কাছের কুর্তির ফিতাটা টান দিয়ে খুলে দিল। তে এমন কিছু করবে জাঙ্কুক হয়তো কল্পনাতেও ভাবেনি। বেচারার চোখজোড়া অটোমেটিকলি বড় হয়ে গেল। গলাটা আকর্ষণীয় দেখাচ্ছে তে। গলায় একটা চেন আছে, হয়তো স্বর্ণের, আবার একটা তিলও রয়েছে গলায়। তের এমন রূপ দেখে জাঙ্কুকের তার ঢোক গিলল। জাঙ্কুকের মনোযোগ বিচ্ছিন্ন হলো। তৎক্ষণাৎ তে জাঙ্কুক থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সিটে বসে বিশ্বজয়ের হাসি হাসল রমণী। জিয়ান জাঙ্কুককে হারাতে পেরে মনে মনে আনন্দ উল্লাস হচ্ছে তার। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না, সেটা যদি এই রমণী জানত। জানলে কখনো নিজের সর্বনাশ নিজ হাতে করতো না। দিতে গিয়েও যে রমণী হেরে যাবে। জাঙ্কুক তেকে এবার নিজের দিকে টানল না, নিজে এগিয়ে গেল তের দিকে।
গাড়ির জানালায় এক হাত রেখে অন্য হাত সিটে রাখল। সম্পূর্ণ ঝুঁকে তে থুতনিতে আদর স্পর্শ করল। এর ভিতরে এত সময় বিজয়ের আগুন ধাও ধাও করে জ্বলতে থাকা অনয় যেন নিভে গেল। শরীর স্পর্শ করল শীতল স্রোত। মেয়েটা এই মুহূর্তে একটুর জন্য নিজের অবস্থান এবং অতীত ভুলে যাচ্ছিল। কিন্তু অতীতটা যে সে কি করে ভুলে যাবে? বাসর রাতে যেখানে প্রতিটা মেয়ে স্বামীর জন্য ঘরে বসে অপেক্ষা করে কত রকম কল্পনা জল্পনা করে, সেখানে লিভিং রুমে বসে কিছু মানুষের কুট্টিকতা সহ্য করতে হয়েছে। এই মানুষটাকে কিভাবে এত সহজে দ্রুত মেনে নিবে? কোনো শাস্তি ছাড়াই? কখনোই না। সে এত দয়ালু না। তেও কম যায় না। নিজেও জাঙ্কুকে নাকের ডগায় দাঁত বসালো। অনাকাঙ্ক্ষিত এই আক্রমণ জাঙ্কুক সামলে উঠতে পারল না, সরে আসলো তৎক্ষণাৎ। তে সুচালো দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক নাকে আঙুল ছুঁয়ে বলল, তোমার সাথে সব রকম এক্সপেরিয়েন্স করে রাখছি, যেন ফাইনাল খেলতে গিয়ে কোনো রকম প্রবলেমে না পড়তে হয়। তে কথাটা বুঝতে পারে, একটু লজ্জা পাইতে, কিন্তু প্রকাশ করার মতো মেয়েতে নয়, তাই কোনো প্রকার এক্সপ্রেশন দিল না। চুপচাপ বসে রইল। জাঙ্কুক ড্রাইভিংয়ে মনোযোগ দেয়, তবে সেটাও যেন পাশে বসে থাকা রমণীর জন্য ঠিকঠাক করতে পারছে না। তবুও নিজের দক্ষতার জন্য খুব বেশি একটা ঝামেলা হলো না জাঙ্কুকের। পাশে বসা সুন্দরী রমণীকে ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে ঠিকই দেখল। তেকে গেটের সামনে নামিয়ে দিয়ে জাঙ্কুক আজ নিজে গাড়ি গ্যারেজে রাখতে গেল, কারণ আজ ড্রাইভার নেই, ছুটি দিয়েছে সে। এখন থেকে সে নিজে ড্রাইভ করে অফিসে যাবে আর ফিরবে। তার মোক্ষম কারণ হচ্ছে বইয়ের আশেপাশে থাকা। এইদিকে বাড়ির ভেতর প্রবেশ করার আগেই দেখা হলো সোগার সাথে। সেও বাড়ির ভিতর যাচ্ছে। সোগাকে দেখে দাঁড়িয়ে গেল, কিন্তু কোনো কথা বলল না। সোগা নিজে থেকে কথা বলল, তোমার হাজবেন্ড কোথায়? গাড়ি গ্যারেজে রাখতে গিয়েছে। সোগাকে কথাটা জানালাতে সোগা হঠাৎ কিছু মনে পড়ার মতো করে কপালে তর্জনী আঙ্গুল ঘষতে ঘষতে বলে উঠল, ও হ্যাঁ, আজ তো ড্রাইভার নেই। সোগা কিছু বলবে তার আগে জাঙ্কুক এসে সেখানে উপস্থিত হলো। শুধু উপস্থিত না, এসেই বউকে ঝট করে কোলে তুলে নিল। এরপর সোগার দিকে বাঁকা চোখে তাকিয়ে তেল উদ্দেশ্য করে বলল, এখন আমার রোমান্স করতে ইচ্ছে করছে বউ, রুমে চলো, দেবরের সাথে দিনের বেলা আড্ডা দিও। তে চোখ দুটো যেন কোটা থেকে বেরিয়ে আসতে চাইল। কি বলে এই পুরুষ, মাথা ঠিক আছে? চট করে মাথায় এলো, জিয়ান জাঙ্কুক কি কোনোভাবে কাল থেকে জেলাস? তে চমকালো, থমকে গেল। নিজের বাইকে নিয়ে জেলাস? অদ্ভুত পুরুষ, কিন্তু কি কারণে? সোগা পেছন থেকে তেল তেল করে তাকিয়ে আছে। সে জাঙ্কুকের নাকের বাইট দেখেছে, কিন্তু এটা তো হওয়ারই ছিল। তাহলে তার কেন এতটা কষ্ট হচ্ছে? বড় ভাইয়ের বউয়ের দিকে নজর, মোটেও ভালো চোখে দেখবে না কেউ। তার ভিতরের সত্তাও যেন তাকে দেখে এমন বিদ্রুপ করছে। সে ভালোবাসে এই রমণীকে, কিন্তু এটা এখন শুধুমাত্র একতরফা ভালোবাসা। এটার কোনো ভিত্তি নেই, কারণ বর্তমানে রমণী তার বড় ভাইয়ের বউ, সম্পর্কে তার বড় ভাবি লাগে। সেক্ষেত্রে নিজের দৃষ্টি এবং অনুভূতিকে কন্ট্রোল করা উচিত। জাঙ্কুক ততক্ষণে সিঁড়ি ডিঙিয়ে নিচের কক্ষে পৌঁছে গেল। আচমকাই নিজেকে শূন্য অনুভব করল। তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিল ভয়ে। পরপরই তুলতুলে নরম বিছনায় নিজেকে আবিষ্কার করল। চোখ মেলে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখলো জাঙ্কুক নিজের গলা ট্রাই খুলছে, এবং ট্রাই খোলা শেষে এখন বুকের আর হাতের বোতাম খুলছে। তে ভুজুরা কুচকে নিল। জাঙ্কুক শার্টের বোতাম খোলা শেষে বইয়ের দিকে এসে ঝুঁকে যেতে তে অন্য পাশে চলে গেল। টের এমন কাণ্ডে খানিকটা বিরক্ত হলো জাঙ্কুক।
সাথে সাথে জাঙ্কুকের ফোনটাও বেজে উঠল। প্যান্টের পকেট থেকে ফোন বের করতেই নজরে এলো লিসার নামটা। তে উঠে বসল, নিজের গায়ের ওড়না ঠিকঠাক করতে করতে বলল, আপনার বান্ধবী ডাকে, যান আপনি বান্ধবীর রুমে। কিছুক্ষণ পর জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে নামতেই জিন বেগম জাঙ্কুককে বলল, একে ডেকে আনো জাঙ্কুক। জিন বেগম ছেলেকে আদেশ করে আবার রান্না করে চলে গেল। এতদিনে একবারও তে জাঙ্কুকের সাথে এসে একসাথে খাবার টেবিলে বসে খাবার খায়নি। জিন বেগম ভাবছে জাঙ্কুকের উপর অভিমান করে তে ওর সাথে বসে খাবার খাচ্ছে না, কিন্তু ব্যাপারটা সে সম্পূর্ণ উল্টো। সেটা জিন বেগম না বুঝতে পারলেও জাঙ্কুক ঠিক বুঝতে পেরেছে। লিসা মেয়েটার অতিরিক্ত ন্যাকামি তে জাস্ট অসহ্য লাগে। মেয়েটা ন্যাকা অবশ্য হবেই বা না কেন, বাবা সাউথ কোরিয়ায় একজন নামকরা বিজনেসম্যান। আসলে শুধু কি বিজনেসম্যান, নাকি বিজনেসের আড়ালে ভয়ঙ্কর কিছু রয়েছে? তে এসবের ধার ধারে না, সে এসবে আগ্রহীও নয়। তবে সেদিন হেনির কথায় কিছুটা আন্দাজ করেছে লিসার বাবা বিশেষ কোনো ভালো মানুষ নয়, স্বার্থের জন্য সব করতে পারে। রুমের সোফায় বসে অফিসের কিছু কাজ করছে, ল্যাপটপের দিকে দৃষ্টি স্থির রেখেছে সে। জাঙ্কুক প্রবেশ করে না কক্ষের মধ্যে, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। তের সেদিকে খেয়াল নেই, তবে কড়া পারফিউমের গন্ধ টেকলো তেল নাকে। এমন পারফিউমের গন্ধ শুধু জাঙ্কুক নামক পুরুষটা ওর আশেপাশে থাকলে পাওয়া যায়। তে অন্যমনস্ক হয়ে গালে হাত রাখলো, সোফা থেকে বেডের উপর টাঙানো বড় ফটোটার দিকে তাকালো। কি সুন্দর গম্ভীর পুরুষটা ফ্রেম বানানো বিশাল একটা পিকচার। এর এই ছবিটা দেখে কোনোদিনই আলসেমি লাগে না, পুরনো হয় না, সবসময় মনে হয় এই তো এই প্রথমবার দেখছে ছবিটাকে। প্রতিবারই ছবিটার দিকে তাকিয়ে হারিয়ে যায়। প্রথমবারের ন্যায় প্রতিবারই এই অনুভূতি হয়। অদ্ভুত সুন্দর এই পুরুষটা। আচ্ছা, পুরুষটার গালে দাড়ি হলে কেমন লাগবে? আরো সুদর্শন নিশ্চয়। তবে মারাত্মক ফর্সা জিয়ন জাঙ্কুক। এর আচমকাই মনে হলো পুরুষ মানুষ এত ফর্সা ভালো লাগে না। তবে জিয়ন জাঙ্কুককে কেন লাগে? নাকি ভালোবাসার চোখে দেখে বলে এত সুন্দর লাগে? না, মোটেও না। আসলে জাঙ্কুক সুন্দর, ঠিক যেন অল্প বয়সী কোনো রাজা বাদশার মতো। শরীরের গঠন সাংঘাতিক, ভয়ঙ্কর নজর কাড়া, বলিষ্ঠ পোষণ দেহ তার, সব রকমের পোশাক আশাক সৌন্দর্য ফুটে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে দরজায়, প্যান্টের পকেটে হাত গোজা একটা, আরেকটা হাতের আঙ্গুল গালে ঠেকালো। গম্ভীর পুরুষটার মুখে কেমন বাচ্চা মুদের মতো দেখাচ্ছে। হঠাৎ নজর গেল দরজার দিকে। জাঙ্কুককে এমন অবস্থায় দেখে চমকে উঠল, নড়ে চড়ে বসল। এত সময় সে জাঙ্কুকের ছবির দিকে তাকিয়েছিল, জাঙ্কুককে সেটা দেখে ফেলেছে। পরক্ষণে ভয় গিলে নিল, বেশ ভাবসাপ নিয়ে বসে রইল। দেখলে কি, সে কি চুরি করছে? মোটেও না, তারই তো জামে লাগে। এখানে কার কি সমস্যা? সে যদি তার বরের ছবির দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে। মনে মনে এইসব ভেবে চিলমুড়ে বসে আবার ল্যাপটপে স্ক্রল করলো। কিন্তু আচমকাই নিজের সামনে কারা উপস্থিত অনুভব করলো। শুধু উপস্থিত নয়, সামনে দাঁড়ানো মানুষটা শুধু দাঁড়িয়ে খেপতে হয়নি। মেয়েটার একদম ঘা ঘেঁষে বসে গালটা নিজের দিকে টেনে তারপর সুর টেনে বলল, মেরি জান, পিকচার কেন? লাইভ দেখো না। এই যে আমি তোমার সামনে। লুক, ভালো করে দেখো আমাকে, এদিকে দেখো, আমার দিকে তাকাও। এই সুগন্ধি ফুল, তাকাও না আমার দিকে। ফেলফেল করে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। কথায় গিয়া হারানো মেয়েটার শব্দ যেন গলা দিয়ে বের হচ্ছে না। এভাবে কেউ মানুষকে অস্থিরতার পরিস্থিতিতে ফেলতে পারে, সেটাতে এই পুরুষটাকে না দেখলে হয়তো জানতে পারতো না। শুধু কি জানা, একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে নিলতে।
তীর ভাবনার মাঝে জাঙ্কুক বাঁকা হেসে বলল, তোমারই তো বর আমি। এতদিন মনে ছিল না আপনি আমার বর? কি তীক্ষ্ণ সে চাহনি। জাঙ্কুক চুপ, কোনো কথা বলে না। তখন ও তাকিয়ে সে বউয়ের রাগান্বিত মুখের দিকে। তীর রাখলে গাল যেন লাল হয়ে যায়। জাঙ্কুক এসেছে পর থেকে দেখে আসছে তে একটু রেগে মেগে কথা বললে গালগুলো লাল টমেটোর মতো হয়ে যায়, চোখগুলোও লাল হয়। জাঙ্কুককে কিছু বলতে না দেখে তে এবার বেশ ভয়ানক কাণ্ড করে বসল। জাঙ্কুকের টি শার্টের কলার ধরে নিলাতে, হয়তো রাগের মাথায় কি করে বুঝতে পারছে না। তে রাগান্বিত কঠিন স্বরে জাঙ্কুকের ভাবনাই ছেদ ঘটল। কি হলো, কথা বলুন। এতদিন হয়ে গেল এসেছে, এখন পর্যন্ত কোনো কিছু আপনি নিজে থেকে বলছেন না, নাকি কিছু না বলার পণ করে নিয়েছেন আপনি? আমার বউয়ের দিকে অনেক রাগ আমার উপর। এমন সিরিয়াস মোমেন্টে এমন হেয়ালি স্বরে এরূপ কথায় রাগ আরো বাড়ল বই কি কমল না। কিন্তু হঠাৎ মস্তিষ্কে সজাগ হলো। সে খুব নিকটে বসে আছে জাঙ্কুকে। কথাখানি মনে পড়তে ঝট করে তে দূরে সরে এলো। কিন্তু জাঙ্কুকের এটা পছন্দ হলো না, আর সেটা মোটেও মেনে নেওয়ার পাত্র নয়। আগত সে নিজেই বউয়ের দিকে এগিয়ে এলো। তে পা দুটো তুলে বসেছিল সোফার মধ্যে, কুলের উপর রাখা ল্যাপটপ। জাঙ্কুক ল্যাপটপ সেন্টার টেবিলে রাখে। তে তখন শক্ত হয়ে বসে আছে আর শক্ত স্বরে বলে, কাছে আসবেন না। আসবো, দূরে থাকুন। I need you. I don't have, but I need you right now. জাঙ্কুক কথাটা বলে তের গলার ওড়নাটা খুলে নিল। জর্জেটের ওড়নাটা ঠাই হলো রুমের এক কোণে। তে ঠান্ডা কাঁপছে, দূর দূর করে বুক। তবুও মেয়েটার মন চায় না কিছু হয়ে যাক এই মুহূর্তে। কিছুটা উচ্চস্বরে বলে উঠল, আপনার এমনটা কেন মনে হচ্ছে? আপনি যখন যা চাইবেন, আপনার যা প্রয়োজন সব আমি মেনে নিব। চমকে গেল সামনে বসা পুরুষটা। অদ্ভুতভাবে হাত থেমে গেল, মুখের ভাবভঙ্গি বদলে গেল, দূরত্ব বাড়ালো। দুই হাত মেলে সোফায় মাথা এলিয়ে দিল। নীরবতা চলল কতটা সময়। তে উত্তর পাবে না জানে, সে আশাও করে না। তবুও কেন এক অজানা কারণে বসে আছে সে। জাঙ্কুকের বন্ধ চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি আবার কবে সাউথ কোরিয়া চলে যাচ্ছে? কাল সন্ধ্যায়। আমি চাইবো এবারে দেখা যেন আমাদের শেষ দেখা হয়। তে থমথমে স্বরে কথাটা বলল। জাঙ্কুক তের কথাটা বাঁকা চোখে দেখলো ওকে। মনে মনে বলল, সরি বাট নট সরি। আফটার টুমোরো ইউ উইল সি অনলি মি। একজন সার্ভেন্ট এসে দরজা নক করতে তে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসল। জাঙ্কুক রুমের ফ্লোরে ওড়না করিয়ে বউয়ের গায়ে সুন্দর করে জড়িয়ে দিল। সার্ভেন্ট এসে জানালো তের মা বোন এসেছে। অগত্যা তে দ্রুত কক্ষ ত্যাগ করল। পেছন পেছন জাঙ্কুকও নিচে এলো। হেনির সাথে বসে আড্ডা দিচ্ছে তের ছোট বোন জিমি। আশা বেগম আড্ডা দিচ্ছে জিম বেগমের সাথে। লিসা একটা সিঙ্গেল সোফায় বসে ফোন হাতে নিয়ে ফোন স্কল করছে। তে নিচে এসে মা বোনকে দেখে স্বাভাবিক আচরণ করতে লাগলো। অতঃপর সেও মা বোনের সাথে বসলো। আশা বেগম এবং জিমিনকে আজ রাতে ডিনারে ডেকেছে জাঙ্কুক। যদিও তেদের বাড়িতে তার যাওয়ার কথা ছিল, তবে সময় হাতে নেই দিতেই তাদের ডেকে নিয়েছে। এটা শোনার পর তের একটু ভালো লাগলো, তবে কাল জাঙ্কুক চলে যাবে আবার। এটা মনে পড়ে মনটা কেমন করছে। কিন্তু কেন করছে? যদি আবার আগের মতো হারিয়ে যায় সেই জন্য কি? কিন্তু সে তো পুরুষটা থেকে দূরত্ব চায়। তবে এটা আবার কখনো কি সম্ভব হবে? আদৌ কি কোনোদিন সম্ভব এটা? তে জানে না, তবে একটা সুযোগ সে জাঙ্কুককে দিতে চায়। কিন্তু এটার জন্য সে কোনো রিজন পাচ্ছে না। জাঙ্কুক তেকে কোনো কিছু খোলামেলা ভাবে বলছেও না। সে সবটা না জেনে কি করে কোনো ডিসিশন নিতে পারে? হু আর ইউ? সুগা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে প্রশ্নটা করল।
সামনের ভীতু মেয়েটা আড়ষ্ট হয়ে নিজের অন্যার কোণা খামচে দিল। এত রাতে এভাবে কারো সামনে পড়বে জিমিন হয়তো কল্পনাতেও ভাবেনি। তাই অস্বস্তিটা একটু বেশি। তবে মানুষটাকে জাঙ্কুকের নিকটতম কেউ অবশ্যই হতে পারে। জিয়ান বাড়িতে তো আর এত রাতে অজানা কোনো ব্যক্তি নিশ্চয় ঢোকার পারমিশন নেই, যেখানে বাড়ির গেট থেকে শুরু করে প্রতিটা সদর দরজায় গার্ড আছে। কি হলো, কথা বলুন, কে আপনি? জিমিনের ভাবনার মাঝে সুগা আবার জিজ্ঞেস করল। জিমিনের গলা কাঁপে। মেয়েটা একটু ভীতু, এই জন্য কম কথা শুনতে হয় না নিজের মায়ের কাছে। আজকাল এমন ভীতু হলে চলে, যেখানে বড় বোন আগুন সেখানে ছোট বোন হচ্ছে বরাব। আশা বেগম নিজের বড় মেয়েকে নিয়ে টেনশন না হলেও ছোট মেয়েকে নিয়ে প্রচুর টেনশন হয়। জিমিন কোনো রকম নিজের নামটা উচ্চারণ করলো। জিমিন। তের ছোট বোন? সুগা কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো কথাটা। জিমিন সাথে সাথে মাথা নাড়ে। এরপর গুটি গুটি পায়ে হেমির রুমে ঢুকে গেল। লম্বাই 4.5 ইঞ্চি হবে টেনে টুনে, দেখতে বেশ নাদুস নুদুস। চেহারাটা কিছুটা তীর মতো লম্বা, হয়তো আরেকটু হলে দুজনকে টুইন বলবে যে কেউ। তবে তেল লম্বা আরো। তেল শরীরের গঠন চিকন, তবে বেশ নজর কাড়া। চোখের চাহানি মারাত্মক। চুল থেকে শুরু করে নাক, মুখ, চোখ সবকিছু অদ্ভুত সুন্দর মেয়েটার। সুগা ফোঁস করে দম ছাড়ে। এসব কি ভাবছে সে? নিজেই নিজের ভাবনায় বিরক্ত। সে সন্ধ্যায় একটা পার্টিতে গিয়েছে, যদিও আরেব একবার বলেছে আজ তের মা আসবে, সে যেন উপস্থিত থাকে। তবে পার্টিতে অ্যাটেন্ড করাও জরুরি ছিল বিধায় সে থাকতে পারেনি। সুগা ক্লান্ত প্রচুর। নিজের সাথে যুদ্ধে সে জয় হতে পারবে কিনা সন্দেহ আছে মনে। ক্লান্ত দেহ আর মন দুইটাকে টেনে নিয়ে কক্ষের দিকে অগ্রসর হলো সুগা। সিগারেটের তীক্ষ্ণ গন্ধে মস্তিষ্ক পৌঁছাতেই তীব্র নিন্দা ছুটে গেল তের। চোখ টিপ টিপ করে তাকাতেই মস্তিষ্ক সচেতন হলো। স্মৃতিতে এলো রাতে ডিনারের পর জাঙ্কুক আর রুমে ফিরেনি। সামনে সাদা রঙের দেওয়ালে টাঙানো বড় সোনালি রঙের ঘড়িটা দেখে নিলতে। রাত 1:42। কক্ষের লাইট জ্বলছে তখনও। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বিদায় লাইট অন রয়ে গেছে। গায়ে এলোমেলো রাতের পোশাক ঠিক করে বিছানা ছেড়ে পায়ে স্যান্ডেল পরে নিল। বড়সড় কক্ষটার বিশাল একটা ব্যালকনি আছে। কাছের দেওয়ালের ও পাশে ব্যালকনির নীল রঙের লাইট জ্বলছে। ব্যালকনি থেকে কক্ষের ভিতর না দেখা গেলেও কক্ষ থেকে ব্যালকনি স্পষ্ট দেখা যায়। সেখানে দোলনাটায় বসে আছে সুঠাম দেহের অধিকারী জিয়ন জাঙ্কুক। গুটি গুটি পায়ে এগিয়ে যেতে গিয়েও যেন সামনে এগোতে মন মস্তিষ্ক স্থির করতে পারছে না। অভিমানে রাগে পুরুষটার সম্মুখে দাঁড়াতে তার অন্তরে আগুন জ্বলে। কিন্তু তাতে কি, যার জন্য এই যতনা সেই কি তা টের পায়? কিভাবে পাবে? যার একটা বিয়ে করা বউ আছে, এটা সে 3 বছর একবারও খোঁজ নেওয়ার সময় ছিল না। সে কি করে বউয়ের অন্তরে যতনা অনুভব করবে? তাচ্ছিল্য হাসল। ব্যালকনির দিক থেকে পা ঘুরিয়ে লাইট অফ করলো। তারপর শুয়ে পড়ল গিয়ে আগের স্থানে। জাঙ্কুক যেদিন ফিরল, জাঙ্কুকের সব সত্যি জেনে ছিল সেদিন। তখন তো সে স্বামী এত বছর পর ফিরবে শুনে খুশি হয়েছিল। অনুভূতি অভিমানের হলেও ভালো লাগা ছিল মনের কোথাও। এত বছর পর নিজের স্বামী নামক পুরুষটাকে দেখবে, ছুবে, কথা বলবে, অভিমান করবে। তবে পরবর্তীতে এইসব জানতে পেরে সব আনন্দ মাটি হলো, মিটিয়ে গেল মেয়েটা। মাথা ছাড়া দিল বিয়ে করা বউয়ের চেয়ে বেশি মূল্যবান সম্পদ জিয়ন জাঙ্কুকের নিকট তার কর্ম গ্যাংস্টারগিরি। জিয়ন জাঙ্কুক নামের মানুষটার গম্ভীর মুখের আড়ালে একটা ভয়ঙ্কর রূপ রয়েছে। হয়তো এটা কেউ জানে না, তে চায়নি এটা তার সামনে আসুক। আগেই তো ভালো ছিল, যখন এসব না জেনে মানুষটার জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস এমন করতে করতে 3টা বছর অপেক্ষা করেছিল। এখন যেন সব বিষাক্ত লাগে।
সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও গিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে করে, যেখানে তাকে জিয়ন জাংকুক নামে পুরুষটার ছায়াও ছুঁতে পারবে না। আমি তোমায় বারবার চিয়ে দেব, 1000 বার চিয়ে দেব, পাগল করব আমার মাথাল করে স্পর্শে। তুমি আমার স্পর্শ থেকে পালাতে পারবে না, আমি তোমার পিছু ছাড়বো না সুগন্ধি ফুল। হঠাৎ নিজের উপর জিয়ন জাংকুকের উপস্থিত টের পেলাতে মাদকাসক্ত কণ্ঠস্বর। জাংকুক বউয়ের একদম নিকটে, মুখ থেকে সিগারেটের তীব্র গন্ধ তের গা গোলাচ্ছে। সহ্য হয় না গন্ধটা তার, অথচ জাংকুকের কোনো হেলদোল নেই বউয়ের রিয়াকশন দেখে। তের চোখে রাগে দুঃখে কাঁদতে মন চাইছে, একটু দয়া নেই এই পুরুষটার মনে। কেন এত পাশান? তবে তেও কম কিসে। চট করে নিজের শোয়া থেকে উঠে বসলো, পিছিয়ে গিয়ে গায়ের কনফন্ডা জড়িয়ে বসে, মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, কথা দিয়ে ভোলাতে আসেন বারবার আমাকে, তো অন্য কিছু করতে তো দিচ্ছই না। জাংকুক বাঁকা হেসে কথাটা বলল। তে অন্ধকারে আবছা আলোয় ঠিক বুঝতে পারে জাংকুক তার দিকে তাকিয়ে আছে। তে দৃষ্টিও তীক্ষ্ণ। তাচ্ছিল্য হেসে তে বলল, বিদেশি নারীর শরীরে কি পাঞ্চা হয়ে গেছে নাকি রুচি উঠে গেছে? বিদেশিতে রুচি থাকলে তোমার কাছে আসতাম না সুগন্ধি ফুল। থমথমে পরিবেশ, তে সামনে বসা জাংকুককে ঠিক বুঝে উঠতে পারছে না। হিয়ালি সরে বলল, সেটাই, একটা দুইটা দিয়ে দেও আপনার আপাতত মন ভরে না, প্রতিদিন নিত্য নতুন লাগে। জাংকুক কোনো জবাব দেয় না। সত্যি সে ভালো মানুষ নয়। বিয়ের পরে সে কোনো নারীর সাথে ব্যাড শেয়ার না করলেও বিয়ের আগে সে লাখখানেক নারীর শরীর ছুঁয়েছে। তাই এখানে নিজেকে সে সাধু প্রমাণ করতে চায় না, কিংবা মিথ্যা বা সত্যি কোনোটাই বলতে চায় না। কখনোই জাংকুক দেখে কোনো পজিটিভ কোনো উত্তর আশা করে না। মূলত সে পজিটিভ নেগেটিভ কোনোটাই আশা করে না উত্তর, তাই উত্তরের অপেক্ষা করলো না। পরপরে জিজ্ঞেস করলো, আমার মাকে কেন রেখেছেন এখানে? মেয়েকে কতদিন দেখবে না তার গ্যারান্টি তো আমি দিতে পারছি না, সেই জন্য দেখিয়ে নিলাম। জাংকুক শান্ত স্বরে জানালা থেকে কথাটা, তে বুঝে না এর অর্থ। সে সময় নিয়ে কথাটা বোঝার চেষ্টা করে, তবু আবার পাল্টা প্রশ্ন করলো জাংকুককে, মানে তুমি কাল সকালে আমার সাথে যাচ্ছ? কখনোই না, সাথে সাথে জবাব দিল। জাংকুকের গম্ভীর মুখখানা এবারে স্পষ্ট। অন্ধকারে বেশিক্ষণ থাকার ফলে ভালোই দেখতে পাচ্ছে একে অপরকে, যেহেতু ব্যালকনিতে এখনো লাইট জ্বলছে। তের জবাব মোটেও পছন্দ হয়নি জাংকুকের। তেসিটা জাংকুকের মুখের দিকে তাকিয়ে বুঝতে অক্ষম হয়নি, তবে জাংকুক যে রেগে গিয়েছে সেটাতে এক বিন্দু পরিমাণও আঁচ করতে পারল না। জাংকুকের ফর্সা মুখের লম্বা নাকের ডগা অল্প কাঁপে, সাথে চোখও লাল হয়েছে। জাংকুক নিজের কপালে পড়ে থাকা চুলের আড়ালে কপাল তর্জিনো আঙ্গুল দিয়ে ঘষতে থাকে। দাঁতে দাঁত চেপে পুরুষটা আওড়ালো, আই ডোন্ট লাইক পিপল টু টকিং লাউডলি। আমার সাথে উচ্চস্বরে কথা বললে আমার অসহ্য লাগে। সেখানে তুমি আজ 1 সপ্তাহ নাগাদ আমার উপর খবরদারি করে যাচ্ছ। তাহলে দূরে থাকুন আমার থেকে। রাগাচ্ছে কেন মেয়েটা তাকে? সে কি বুঝতে পারছে না এটার জন্য তার ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ হতে পারে? জাংকুক রাগ নিয়ন্ত্রণের প্রয়াস চালায়। নিজের সিগারেটের পোড়া কালচে অধর কামড়ে দাঁতে দাঁত চেপে ঘষতে থাকে। রাগ কমাতে অক্ষম নয় সে, তবে এটার জন্য নিজেই নিজেকে ক্ষত বিক্ষত করতে হয়। তে দাঁতের ঘর্ষণ শব্দে অনুভব করে জাংকুকের দাঁত কিরমির করে। পরপরই পুরুষটা রাসবাড়ি স্বরে বলে উঠল, নট পসিবল। যে কোনো পরিস্থিতিতে নিজেকে আগলে রাখতে হয়, শক্ত রাখতে হয়, অক্ষত রাখতে হয় নিজেকে। আর যে পরিস্থিতি সামলাতে নিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করে তার মতো বোকা পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। তের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাংকুক তেকে একটানে নিজের বুকের মধ্যে নিয়ে এলো। শুধু মুখ আর শরীরটার অর্ধেক অংশ এসেছে বুকে। চুল এলোমেলো হয়ে মুখে সম্পূর্ণ ঢেকে গিয়েছে।
জাঙ্কুক তীর এলোমেলো চুল হাতের সাহায্যে মুখ থেকে সরিয়ে দেয়। এরপর ঠোঁটের কোনায় আঙুল চেপে ধরে। তীর চোখ দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে তোমাকে ক্ষত বিক্ষত করে দিই। থুতনির ব্যথাটা একটু বাড়ল, ছটফট করছে তীর। জাঙ্কুক দাঁত চেপে ধরেছে তীর থুতনিতে। এমন অবস্থায় আঘাতে এর চেয়ে ব্যথাটা গভীরভাবে কলিজায় লাগে। তীর জাঙ্কুকের কাঁধে নখ দিয়ে আঁচড় কাটল। জাঙ্কুক তীরকে ছাড়ল। তীর নখ বড়, কাঁধ জ্বলে। এমন নয় যে জাঙ্কুক আঘাতটা সহ্য করতে পারে না। শরীরের এমন অনেক অঙ্গে যেখানে বেশ বড় বড় আঘাতপ্রাপ্ত জাঙ্কুকে, সে তুলনায় এটা নিতান্তই তুচ্ছ। তবু এটার গভীরতা অনেক মনে হচ্ছে জাঙ্কুকের নিকট। তীর থুতনি হাত দিয়ে চেক করলো। রক্ত আসেনি, তবে ব্যথা হচ্ছে। জাঙ্কুক নিচের কাঁধে তরল পদার্থ অনুভব করল। আঙ্গুল চিনচিট করছে, রক্ত এসেছে। তীর সেদিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল, আমাকে আঘাত করার আগে নিজেকে প্রস্তুত করে তবে আসবে, নয়তো দ্বিগুণ আঘাতে নিজেও জর্জরিত হবে মিস্টার মাফিয়া জন জাঙ্কুক।